বলেন আমাদেরকে ভোট দেন, আমাদের মার্কায় আমাদের মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেব, কৃষক কার্ড দেব, আপনাদের মসজিদ মন্দিরের ইমামদের মুয়াজ্জিম সেবকদেরকে আমরা ভাতা দিব, আমাদের কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব এবং সারা বাংলাদেশে আজকে যে আমাদের পানির যে সমস্যা, পানির স্তর যে ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে, সেই বাংলাদেশের 20,000 নদী খাল জলাশয় খনন করে ওই নদীমাতৃক বাংলাদেশকে আবারও নিয়ে এসে আসব এবং বাংলাদেশকে খাদ্য সম্পূর্ণ করব। প্রিয় যশোরবাসী, আমাদের ক্ষমতার এই প্রায় 70 দিনের মাথায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্টগুলো করেছিলেন প্রত্যেকটারে পাইলট প্রজেক্ট করে করে ইতিমধ্যে প্রমাণ করেছেন তারেক রহমান কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। কাজে ইনশাল্লাহ আগামী আমাদের যে আরো 58 মাস ক্ষমতায় আছি, ইনশাল্লাহ তারেক রহমান শুধু খাদ্যের সংসম্পন্ন নয়, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে রূপায়িত করবে ভাইরা আমার। কাজে আসুন আমরা দল মত ধর্ম বর্ণ ঐক্যবদ্ধ হই এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে আমরা যোগদান করে এই বাংলাদেশকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলি। আজকে যারা বিভিন্নভাবে আমাদের জুলাই সনদ এবং বিভিন্নভাবে আমাদের আজকে গণভোট নিয়ে অপপ্রচার চালাচ্ছে, আসুন আমরা প্রত্যেকটি নেতাকর্মী আমাদের দলের মুখপাত্র হয়ে আমরা কথা বলবো এবং মানুষকে যেন বিভ্রান্ত করতে না পারে সেই জন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে। এই কথাগুলো বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক, জিয়াউর রহমান অমর হোক এবং আমাদের প্রিয় নেতা আশাকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথীরা, আপনারা নিশ্চয় জানেন যে হাসিনা বিরোধী, এই স্বৈরাচার বিরোধী এই 16 বছরের যে আন্দোলন, যে তারুণ্যের নেতার নেতৃত্বে সারা যশোরবাসী আন্দোলনের উত্তাল ছড়িয়েছিল সারা যশোরে। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা যশোর আগামী দিনের আধুনিক যশোর গঠনের যে রূপকার জনাব অনিন্দ্য ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম এমপি, বর্তমান সরকারের মাননীয় জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানের যশোর জেলা বিএনপি আহূত এই জনসভায় উপস্থিত আছেন যার আলোয় আজ গণতন্ত্রকামী মানুষ নতুন করে বাঁচবার স্বপ্ন দেখছে। আপনাদের ভোটে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত। আজকের আয়োজনে যিনি সভাপতিত্ব করছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, যাদের মধ্যে রয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি এমপি, আরও রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একটু আগে বক্তব্য রাখলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। মঞ্চে উপবিষ্ট বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, যশোরের 16টি ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, আজন্ম সংগ্রামী যশোরবাসীর একাংশ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতেই আমাদের যারা মেহমান আছেন
সময় স্বল্পতার কারণে আমার ধারণা আয়োজকেরা অনেককেই বক্তব্য রাখবার সুযোগ দিতে পারেননি, তাদেরকে যশোরবাসীর সামনে পরিচয় করিয়ে দিতে চাই। উপস্থিত আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জাভেদ মাসুদ মিল্টন এবং সাধারণ সম্পাদককে উঠে দাঁড়িয়ে একটু সামনে আসবেন। প্রিয় যশোরবাসী, আপনারা দাঁড়ান। আমি আহ্বান জানাচ্ছি ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদকে সামনে আসবার জন্য। বিনয়ের সাথে অনুরোধ করছি সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুকে সামনে আসবার জন্য। অনুরোধ করছি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে সামনে আসবার জন্য। অনুরোধ করছি খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তহিনকে সামনে আসবার জন্য। অনুরোধ করছে বাগেরহাট জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে সামনে আসবার জন্য। একই সাথে সামনে আসবার জন্য অনুরোধ করছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুকে। প্রিয় যশোরবাসী, আমাদের সকল মেহমানদের উদ্দেশ্যে একটি জোরে করতালি। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় যশোরবাসী, আজকের এই দিনটি আমাদের জন্য অনেক ঐতিহাসিক। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবার 2 মাসের মধ্যেই আপনার আমার প্রিয় মাতৃভূমিতে এসেছেন। শুধু সেই কারণে নয়, 1976 সালের নভেম্বর মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উলসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, 50 বছর পর তার রক্তের উত্তরাধিকার আজকের প্রধানমন্ত্রী সেই খাল পুনঃখনন কর্মসূচিতে যোগ দিয়েছেন। আজ থেকে 20 বছর পূর্বে 2006 সালে আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের আহ্বানে যশোরের লক্ষাধিক জনতাকে সাক্ষ্য রেখে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যশোরে যে মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, 20 বছর পর তার রক্তের উত্তরাধিকার আজকের প্রধানমন্ত্রী সেই মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
যে কথা বলছিলাম, বিভিন্ন কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই যশোর সফরটি ঐতিহাসিক। আজকের এই যশোর সফরে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন। প্রায় 200 বছরের ঐতিহ্যের এই পাবলিক লাইব্রেরিতে দেশ বিদেশ থেকে বহু গুণী মানুষ এসেছেন এর গৌরবগাথা জানবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই একমাত্র সরকার প্রধান যিনি সরকার প্রধানের দায়িত্বে থাকাকালীন এই পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন। এই সেই ঈদগাহ ময়দান, যে ঈদগাহ ময়দানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার গণতন্ত্রের সপক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করবার ডাক দিয়েছেন। এই সেই যশোর, যশোর ইনস্টিটিউট লাগোয়া ঐতিহাসিক টাউন হল ময়দান, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বক্তব্য রেখেছেন জনগণের উদ্দেশ্যে। সেই মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আজ একটি গাছের চারা রোপণ করেছেন। প্রিয় যশোরবাসী, আমাকে অনেকেই গত কয়েকদিন যাবৎ জিজ্ঞেস করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কি দাবি, আমরা কি প্রত্যাশা করছি। আমি আপনাদের কাউকেই এই উত্তরটা দেইনি কিংবা দিতে পারিনি। দাবি উপস্থাপনের জায়গায় আজ আমি দাঁড়াতে পারিনি। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই করেছি আমরা। এই যশোর জেলা বিএনপির 68 জন সূর্য সন্তান জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহকর্মী বারংবার মিথ্যা মামলায় জড়িয়ে জেলে গেছে। সারা বাংলাদেশে যখন মাত্র কয়েকটি ইউনিট রাজপথ আঁকড়ে ধরে রাখতে পেরেছে, তার মধ্যে যশোর ছিল এক অন্যতম। কিন্তু নির্বাচনী ফলাফলে আমরা আশাব্যঞ্জক ফল প্রদান করতে পারিনি। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজ কোনো দাবি নয়, কিন্তু যশোরের সন্তান হিসেবে যশোরের প্রয়োজনগুলো আমি ওনার সামনে বিনয়ের সাথে তুলে ধরতে চাই। বিগত 19 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের জামানায় যশোরের গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। পাকা রাস্তা থেকে যদি গ্রামের কোনো একটি রাস্তায় কয়েক কদম হেঁটে যাওয়া হয়, সেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যশোর পৌরসভা, যে পৌরসভা আমি জন্মগ্রহণ করেছি, যে পৌরসভা আমি বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই পৌরসভা কোনোদিন পানির নিচে তলিয়ে যাবে এটি কোনোদিন ভাববার সুযোগ হয়নি। অথচ আজ অল্প বৃষ্টিতে এই যশোর পৌরসভার বিস্তীর্ণ এলাকা জলবদ্ধতায় নিমজ্জিত হয়ে যায়। আমার মনিরামপুর, আমার কেশবপুর, আমার অভয়নগর এবং আমার সদরের কিছু এলাকা দীর্ঘ সময় ভবদায় জলবদ্ধতায় কষ্ট পায়। হাজার হাজার হেক্টর জমির ফসল হানি হয়, স্বাভাবিক জীবন যাপন থেকে তারা বঞ্চিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাতা প্রধানমন্ত্রী থাকাকালীন 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 হৃদয় উজাড় করে ওই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব করবার জন্য চেষ্টা করেছেন। বেনাপোল স্থলবন্দর সর্ববৃহৎ স্থলবন্দর, সবচাইতে বেশি রাজস্ব এখান থেকে আমরা দেই সরকারকে, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া আজও বেনাপোল স্থলবন্দরে লাগেনি। সেই কবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা করে গেছেন, তারপরে একটি ইটও যুক্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন এটি কৃষি প্রধান এলাকা। একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ, স্পেশাল কোল্ড স্টোরেজ করে দেবার একটি স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যাতে করে আমাদের কৃষকেরা তাদের উৎপাদিত সবজি সিজন চলে গেলে যখন দাম পড়ে যায়, তারা যেন এই বিশেষায়িত কোল্ড স্টোরেজে এই ফসলটি রাখতে পারে, সারা বছর বিক্রি করে একদিকে যেমন উপযুক্ত মূল্য পাবে, আবার বাজারের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহকেরাও স্বল্প মূল্যে তরিতরকারি খেতে পারবে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন বিএনপি নেতা হিসেবে নির্বাচনী জনসভায় এসেছেন, আপনি তখন বলেছিলেন যশোরের ফুলের শোভা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্ব গ্রহণ করুক, এটি আপনার প্রত্যাশা। তাই যশোরের গদখালি, ঝিকরগাছা উপজেলার গদখালির ওই ফুল বাগানের ফুল চাষীদের ভাগ্য উন্নয়নে নিশ্চয়ই আপনার একটি বিশদ কর্মপরিকল্পনা রয়ে গেছে। এখানে খুলনা মহানগর বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত, শুনলে জানবেন ওই খুলনা থেকে যশোর আসতে তাদের এখন 2.5 থেকে 3 ঘন্টা লাগে, কারণ সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানে ঝিনাইদহ নেতৃবৃন্দ রয়েছেন, মেহেরপুরের নেতৃবৃন্দ দিয়েছেন, শুনে দেখবেন যশোর থেকে ঝিনাইদহ এবং এরপরে কুষ্টিয়া পর্যন্ত সড়কের কি বেহাল দশা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে বাসে করে উলসিতে গেলেন, সেই বাস চালকের কাছে একটি খোঁজ নিয়ে দেখবেন ওই ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর আসার ক্ষেত্রে এই রাস্তার কত নাজুক অবস্থা। আমরা যশোরের মানুষ অতিথি পরায়ণ, আমরা যশোরের মানুষ সৌজন্য এবং শিষ্টাচারে বিশ্বাস করি। আর তাই আমি বলেছিলাম, আপনি প্রথমবার যশোরে আসছেন, আপনার কাছে সৌজন্যের জায়গা থেকে আমি কোনো দাবি উপস্থাপন করব না, কিন্তু যশোরের সন্তান হিসেবে, যশোরের মানুষের একজন হিসেবে আমার দায় রয়েছে যশোরের মানুষের প্রয়োজনের কথাটা তুলে ধরবার। যশোরবাসী স্বপ্ন দেখে যশোরে যদি একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায়, কিংবা মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত জায়গায় যদি একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় তৈরি করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী, যশোরবাসীর এই প্রত্যাশা পূরণের সামর্থ্য সৃষ্টিকর্তা আমাকে দেয়নি, কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে সেই সামর্থ্য দিয়েছে। আপনি পারেন যশোরবাসীর এই প্রত্যাশা পূরণের জন্য। নির্বাচনের ফলাফল দিয়ে যশোরবাসীর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে মূল্যায়ন করা যাবে না। যশোরবাসী রক্ত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে। তাই যশোরের সন্তান হিসেবে যশোরবাসীর এই কষ্টের কিছু কথা আমি আপনার সামনে তুলে ধরলাম। অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের নতুন ভবনের প্রয়োজন, শিক্ষকেরা চায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ হবে, তার সামর্থ্য আমার নেই। আপনার শিক্ষামন্ত্রী আসলে হয়তোবা এর উত্তর দিতে পারতেন। তাই যশোরবাসীর এই প্রয়োজনগুলো আপনি বিবেচনায় নেবেন, এটি আমার বিনয়ের সাথে চাওয়া। আমি আর বেশি কিছু বলবো না। আপনার এই ব্যস্ত সময়সূচির মধ্যে সারা দিন যশোরে কাটাবার জন্য যশোরবাসী ধন্য। আমি যশোরবাসীর পক্ষ থেকে আপনার প্রতি আবারও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব অনিন্দ ইসলাম অমিতকে। সামনে থেকে প্ল্যাকার্ডগুলো নামিয়ে ফেলুন, আমরা পড়েছি, নামিয়ে ফেলুন। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল এমপি। বক্তব্য নিয়ে আসছেন জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বৃহত্তর জনসভায় উপস্থিত আজকের প্রধান অতিথি, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং সাবেক তিনবারের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, দেশমাতার সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার গর্বিত সন্তান, বাংলার 18 কোটি মানুষের জননন্দিত নেতা, বর্তমান বিশ্বের
সবচাইতে সুযোগ্য রাজনৈতিক সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা তালি দেন তারেক রহমান বলার পরে। বেহেশতবাসীরা তালি কম দিলে চলে। আসতেছি আসল কথায়। উপস্থিত মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সকল কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে অনেক আউস কইরা জোশ উড়াইছিলাম। আমরা তো গুনাগার এলাকার মানুষ। নরসিংদীর 5টা সিটি আমরা দুজোহায় ভোট দিছি। আপনারা এখানে সব বেহেশতবাসী আসলাম একটু বেহেশতের কিছু আলু হাওয়া নেওয়ার জন্য। শরবতে তোহরা, আঙ্গুর, নাশপাতি, বেদানা যা যা আছে সব লয়ে যাবো। কিন্তু আপনাদের মন্ত্রী মহোদয় যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলেন, বেহেশতবাসীদের তো পরিপূর্ণ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে রাখেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আর কি দিবেন আপনারাই বলেন। আমরা দুজকবাসীরা কই চাবো? সব চাওয়া এই বেহেশতের একজন দুজকি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইছে। যাক, একটা কথা আপনাদেরকে বলি, যারা যে জিনিস আপনাদেরকে মিথ্যা বলে দিয়েছে, শিরক করেছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে শিরক করা মানে দুজকে যাওয়া। আপনাদের মানুষগুলিকে দুজকে নিয়ে গিয়েছে। যে দুজক থেকে বের করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ কিয়ামতে আল্লাহর সামনে গিয়ে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ তুমি মাথা তুলো। মুহাম্মদ মাথা তুলবেন। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ তুমি কি চাও? মুহাম্মদ বলবেন, হে আল্লাহ আমি আমার উম্মতদেরকে এই দুজকে রেখে আমি বেহেশতে যেতে পারি না। আর সেই বেহেশত, যেই বেহেশত আমাদের নবী কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে দুজক থেকে বেহেশতে নেবেন, আর সেই বেহেশত একটা মার্কায় বুট দেওয়া আপনাদের কাছে আপনাদের দিয়া দিছে। আর তার ফল আজকে আপনারা এমপি সব বেহেশতের মেওয়া চাইতেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বেহেশতের কথা চিন্তা না করে অমিতের দিকে একটু তাকায়, দুজকে থেকে হাত বাড়াইতেছে নবী আমাদের কাছে। কিছু কিছু দিয়া যাবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই দুজকিটারে তো আমাদের বাঁচাইতে হবে নাকি, আপনারা কি বলেন? ইনশাল্লাহ ওয়াদা করে যাই মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে আমাদের এই টার্মে আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকে যেই হাসপাতাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর করলেন 500 শয্যার, এই টার্মের ভিতরে আল্লাহ বাঁচাইলে ফার্নিচার দিব, যন্ত্র দিব, ডাক্তার দিব, নার্স দিব, টেকনিশিয়ান দিব। আবার এসে আপনাদেরকে সাথে নিয়ে হাসপাতাল উদ্বোধন করব ইনশাল্লাহ। আর যারা বেহেশতের কথা বলেছে কিছুই দিতে পারবে না, প্রতারণা করেছে, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ আমরা ভুল করে এদের কথা শুনে ভুল জায়গায় বুট দিয়ে দুজকবাসী হয়ে গেছি, শিরক করেছি। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ছাড়া বলবেন তো? এটা 2 হাত তুলে বলেন, ক্ষমা চাইবেন তো আল্লাহর কাছে? ইনশাল্লাহ আপনারা ক্ষমা চাইবেন। আমার ক্ষুদ্র ক্ষমতা ফান্ডে কিছু নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর বিগত কেয়ারটেকার গভর্নমেন্ট সব শেষ করে গিয়েছে। তবু আপনাদের যশোরবাসীর সাথে, এই দুজকিদের সাথে, আর এই 5 ভাগ বেহেশতি বাদ থাক, আপনাদের সামনে এই সুইট মানসিক প্রতিবন্ধী স্কুল আর কপুতাক্ষ লায়ন্স স্কুল হাসপাতাল আমি গরিব মানুষ দুজকে থাকা 15 লাখ টাকা করে বরাদ্দ দিয়ে গেলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দিব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে অনুরোধ রাখলাম, অমিত অনেক কিছুর কথা বলেছে, যতটুকু সম্ভব আপনাদের দিকে তাকিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিবেন, দেওয়ার জন্যই এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুরা, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত, বিএনপির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় যশোরের আমাদের সকল পর্যায়ের আগত প্রিয় ভাইয়েরা বোনেরা, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন জনাব তরিকুল ইসলাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার ছেলে জনাব অনিন্দ ইসলাম মাননীয় প্রতিমন্ত্রী এইমাত্র একটু আগেই বক্তব্য রেখেছেন। আপনারা খুব ধৈর্য সহকারে খুবই শান্তিপূর্ণভাবে বক্তব্যগুলো শুনেছেন এবং তিনি আপনাদের মনের কথাগুলো তুলে ধরেছেন। আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও তার কথাগুলো শুনেছে এবং তিনি তার বক্তব্যেই এই যশোরকে কিভাবে নতুনভাবে গড়া যায় সেই লক্ষ্যেই বক্তব্যগুলো রেখে আপনাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবির প্রতি সম্মান দিয়েই ওনার বক্তব্যগুলো উনি দিবেন ইনশাল্লাহ। আপনারা নির্বাচনের আগে অনেকেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন। তিনি প্রায়ই বলতেন যে আগামী নির্বাচনটা কিন্তু খুব কঠিন হবে এবং সেই নির্বাচনটা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আপনাদেরকে আমাদেরকে করতে হবে। আমিও নির্বাচন করেছি, আমাদের এখানে যারা উপস্থিত আছেন প্রায় অনেকেই এই নির্বাচনটা করেছে। তবে এই নির্বাচনে আমাদেরকে টাকার বিরুদ্ধে একটা লড়াই করতে হয়েছে, টাকাকে মোকাবেলা করতে হয়েছে। আমি সেদিনও পার্লামেন্টে বলেছিলাম এত টাকা কোত্থেকে আসলো। আজকে যদি বাংলাদেশের কয়েকটা ইসলামী ব্যাংক সহ কয়েকটা ব্যাংকে একটু তদন্ত হয় বোঝা যাবে কারা এই টাকাগুলো উঠিয়েছিল এবং এই টাকার উৎপত্তিটা কোথায় ছিল এবং এই টাকাগুলো কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়েছে। ওই টাকাই আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে বিদায় আজকে নতুন ভাবে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে এই যশোরে নতুন রাজনীতি, নতুন আঙ্গিকে নতুন যশোর মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সামনে উপহার দিবেন ইনশাআল্লাহ। আমি বেশি বক্তব্য রাখবো না। আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়ার একটা আন্দোলন ছিল, একটা বিপ্লব ছিল খাল খনন কর্মসূচি এবং সেই আন্দোলন সেই বিপ্লব আজকে গণজাগরণে পরিণত হয়েছে। যে অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে গিয়েছিলেন, যে অসমাপ্ত কাজ আমাদের প্রিয় নেতা আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পূর্ণ করতে পারেন নাই, আজকে তাদেরই যোগ্য সন্তান ওনাদেরই জ্যেষ্ঠ সন্তান প্রেসিডেন্ট জিয়ার পথকে অনুসরণ করছেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পথকে অনুসরণ করছেন এবং এই দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে নতুন জাগরণ সৃষ্টি করে এই বাংলাদেশকে আবারও স্বনির্ভর বাংলাদেশ গড়বেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ অ্যানি ভাইকে। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের যশোরের সকলের সম্মানিত ব্যক্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক নার্গিস বেগম। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক নার্গিস বেগম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকে যশোর জেলাবাসীর পক্ষ থেকে স্বাগত। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত যশোর জেলার 16টি ইউনিট থেকে আগত আমার সকল পর্যায়ের এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা, গণমাধ্যমের বন্ধুরা এবং সুপ্রিয় যশোরবাসী, সবাইকে সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশি জাতীয়তাবাদের সেই কালজয়ী দর্শন সামনে রেখে যেদিন জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা হয়েছিল, আমি বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, যারা আজকে যশোর সংগঠন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, এই যশোর থেকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে 2 জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিলেন, অন্য কোনো জেলা থেকে নয়, মরহুম আফসার সিদ্দিকী এবং জনাব তরিকুল ইসলাম। সেই যে জাতীয়তাবাদী দলের বীজ এখানে বপন করা হয়েছিল, শত নির্যাতনেও জাতীয়তাবাদী দল এখানে কিন্তু হার মানে নাই। সামরিক শাসকের সাথে সেই গুমের শিকার হয়ে 17 জন নেতা কর্মী যখন হারিয়ে যাচ্ছিলেন, তার মধ্যেই মঞ্চে 2 জন এখন উপস্থিত আছেন, শরীরে এবং মনে সেই দুঃসহ নির্যাতনের ক্ষত বহন করে অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক এবং আব্দুল সালাম আজাদ। জাতীয়বাদী দলকে তারা পরিত্যাগ করেনি, লড়াই করে গেছেন এবং এখনো পর্যন্ত আছে। আমাদের নেতা নিন্দু ইসলাম আবিদ বলেছেন, গত আন্দোলনে, দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের 86 জন নেতাকর্মী হারিয়ে গেছে, অসংখ্য নেতাকর্মী মামলার শিকার হয়েছে, ঘর ছাড়া হয়েছে। রাজপথ ছেড়ে আমরা যাইনি। আমাদের আন্দোলনে যখন নির্মম নির্যাতনে লাঠি পেঠায় দিশাহারা আমার ছত্রভঙ্গ কর্মীরা, আমাদের মহিলা দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সকল কর্মীরা যখন ছত্রভঙ্গ, ওই দোকানদার ভাইয়েরা তাদেরকে আশ্রয় দিয়েছে, ওই পথচারীরা তাদের লুকিয়ে রেখে, এই শক্তি আমাদের শক্তি। আমরা একটি মন্ত্র মুখে নিয়ে সেদিন লড়াই করেছিলাম, শির দেগা নাহি দেগা মামা। সুতরাং আজকে যারা শঙ্কা প্রকাশ করছেন আগামীতে যশোর জেলা বিএনপি কি করবে, আমরা অতীতে বহু চক্রান্ত দেখেছি, আমরা ষড়যন্ত্র দেখেছি, মনে করেছি বিএনপিকে নিঃশেষ করে দেওয়া যাবে। যশোর জেলা বিএনপির যে ভিত, জাতীয়তাবাদী শক্তির যে বীজ এখানে পতিত হয়েছে, এই দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে এক ঝাঁক তরুণ নেতৃত্ব আমাদের সামনে উঠে এসেছে। আমার মহিলা দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের অগণিত তরুণ নেতাকর্মীরা আজকে মাঠে আছে এবং তারা নেতৃত্বের আসনে আসবেন। এই তরুণ নেতৃত্ব যাদের জীবন থেকে 17টি বছর উজ্জ্বল সময়টি হারিয়ে গেছে, তারা এখন দৃঢ়তার সাথে এই জাতীয়তাবাদী দলের পতাকা উত্তোলন করে আছে। মাননীয় চেয়ারম্যান, আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের ঐক্য অটুট আছে। যশোর জেলা বিএনপির সুযোগ্য নেতৃত্ব এবং সফলভাবে কে আরও পরিণতির দিকে এগিয়ে যাবে। সাময়িক মেঘ আকাশকে আচ্ছন্ন করতে পারে, কিন্তু কবির সে কথাটি বলে আমি শেষ করল, মেঘ দেখে কেউ করিস রে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা আলো অন্ধকারেই ফিরে আসে। আল্লাহ আমাদের সহায় হন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। আমি অসাবধানতাবশত আমাদের এক নেতার নাম
যিনি আমাদের মেহমান, তার নাম উল্লেখ করতে ভুলে গেছি। সেটি হচ্ছে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব আমজাদ হোসেন। চাচা, মেহরবানি করে আপনি দাঁড়াবেন। আমরা সবাই একটু জোরে করতালি দিই তার সম্মানে। থ্যাংক ইউ। আমরা খুব অল্প সময়ের মধ্যে যে বিষয়টি হৃদয়ঙ্গম করতে পেরেছি, যে আজকে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে যেটা সন্নিবেশিত হয়েছে যে সবার আগে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ স্লোগানটি যিনি ধারণ করে আমাদের মধ্যে পতিত করতে সমর্থ হয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি বাংলাদেশের মাটি ও মানুষের নেতা হিসেবে ইতিমধ্যে আমাদের সকলের কাছে সমাদৃত হয়েছেন, এদেশের মানুষের কাছে সমাদৃত হয়েছেন, যিনি এই 16 বছর 18 বছরের আন্দোলন সংগ্রামের এই দৃঢ় হাতকে কাজের হাতে রূপান্তরিত করে আগামী দিন শুধু কাজ এবং কাজ করার জন্য আমাদের সকল নেতা কর্মীকে উদ্বুদ্ধ করতে সমর্থ হয়েছেন এই অল্প সময়ের মধ্যে। আজকের প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যশোর ঈদগাহ মাঠে আয়োজিত এই জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মাঠে এবং মাঠের বাইরে উপস্থিত মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় ভাইরা, যশোরবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে সকালে আমি যশোরে এসেছি বেশ কয়েকটি কর্মসূচি, তার মধ্যে এটাও একটা কর্মসূচি। প্রথম যে দুটি কর্মসূচি ছিল তার মধ্যে এই প্রথম কর্মসূচি ছিল উলসি খাল, যেই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে প্রায় 45-46 বছর আগে খনন করে গিয়েছিলেন। আমরা আজ আবার আল্লাহর রহমতে প্রায় 45 বছর পরে সেই খালটির পুনর্খননের কাজ শুরু করলাম, কারণ খালটি বন্ধ হয়ে গিয়েছে। তারপর প্রিয় ভাই বোনেরা, দ্বিতীয় কর্মসূচিটি ছিল মেডিকেলের ভিত্তিপ্রস্তর, যশোর মেডিকেলের 500 বেডের হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন করা। প্রিয় ভাই বোনেরা, 2006 সালে মরহুম তরিকুল ইসলাম সাহেব একটি জনসভায় সেই সময়কার প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা বলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং 2006 সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত 20 বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে 20 বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আমরা একটি স্লোগানে বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি,
যে কাজটি জনগণের, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। অর্থাৎ যেহেতু আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, সেজন্যই আমরা জনগণের জন্য যে কাজ করলে জনগণ উপকৃত হবে সেই কাজগুলো বিএনপি করে এবং সেই অসমাপ্ত কাজগুলো বিএনপি আবার শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের সময় এই যশোরে আমি এসেছিলাম। সেই সময় হয়তো আজকে যারা এই জনসভায় উপস্থিত আছেন, সেদিন হয়তো অনেকেই সেই জনসভায় আপনারা উপস্থিত ছিলেন। সেই জনসভায় আমি বলেছিলাম যে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হয় সেই 12 তারিখের নির্বাচনে, তাহলে বিএনপি জনগণের জন্য কতগুলো কাজ পরিকল্পনা গ্রহণ করেছে। কি সেগুলো ছিল এই যে জনসভার সামনে হাজারো মা বোনেরা বসে আছেন। আমরা বলেছিলাম এই মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, কারণ বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটি এবং 20 কোটির জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই নারী সমাজ। আমরা দেশকে নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্যই এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের। এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে, কয়েক হাজার মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ এখন কয়েক হাজার মায়ের কাছে পৌঁছেছে। এই হাজার ইনশাআল্লাহ আস্তে আস্তে লক্ষে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে ইনশাআল্লাহ, কয়েক লক্ষ থেকে ইনশাআল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য, মা বোনরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি একটু আগেই বলেছি, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল। এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব। প্রিয় ভাই বোনেরা, আমাদের মায়েরা বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ তাদেরকে করতে হয়। ঘরে পরিবারের সকলের আহারের ব্যবস্থা করার সময় তাদেরকে রান্নার ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয়, তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করেও এটি একটি সমস্যার কারণ। আমরা গত 2 দিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়, যাতে করে পরিবারের খাবার দাবার রান্না বান্না করার সময় দুশ্চিন্তায় পড়তে না হয়। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থাও মাদের জন্য করব। প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো তো এই দেশের জনগণের জন্যই, তাই নয় কে? তাই এবার আসেন প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বাংলাদেশে
মসজিদগুলোর কথাই বলুন, মাদ্রাসা কথা বলুন, বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে, সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম এই মানুষগুলো অনেকেই আছেন মানবতর জীবন যাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দয়া আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশের এই মসজিদ বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠা বলেন, সেখানে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, গুরু আছেন, তাদের সম্মানের ব্যবস্থাও আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা কৃষকদের ঋণের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব। আল্লাহর রহমতে সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মাথায় আমরা সেই কাজটিও করেছি। 10,000 টাকা পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা কৃষকদের সুদ সহ ঋণ আমরা সরকার থেকে মওকুফ করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধা ইনশাল্লাহ পাবে। শুধু তাই নয়, আমরা সমগ্র দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কৃষকদের পাশে যেভাবে আমরা মা বোনদের পাশে ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দিতে চাই ফ্যামিলি কার্ডের মাধ্যমে, ঠিক একইভাবে কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে কৃষক ভাইরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপরে তাদের অর্থনৈতিক ভিত্তি যাতে শক্তিশালী, এই জন্য আমরা কৃষক কার্ডের কথা বলেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই কৃষক কার্ড দেওয়ার কাজও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বাংলাদেশে বহু তরুণ সমাজের বহু সদস্য, বহু তরুণ ছেলে হোক মেয়ে হোক, বহু ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে, সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এ ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা করতে পারবে। এর বাইরেও পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যে জনশক্তি রপ্তানি হয়, সেই জনশক্তি যাওয়া কমে গিয়েছে অথবা বন্ধ আছে। আমরা বেশ কয়েকটি দেশের সাথে কথা বলেছি এবং কয়েকটি দেশের সাথে কথা বলে আমরা যেটি সিদ্ধান্ত তাদের কাছ থেকে পেয়েছি, আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ খুব দ্রুত আমরা সেইগুলো দেশে আমাদের মানুষ যাতে সেগুলো দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে। সেই ব্যবস্থা আমরা, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বললাম খাল খনন, আজকে উলসি খাল আমরা করেছি, সেই এলাকার মানুষ এই উলসি যেমন নাম, একইভাবে তারা এই খালকে জিয়া খাল হিসাবেও ডেকে থাকে, নামকরণ করে থাকে। জানেন তো আপনারা বোধহয় নাকি? হ্যাঁ, জিয়া খাল। এরকম খাল আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সমগ্র বাংলাদেশে আগামী 5 বছরে ইনশাল্লাহ 20,000 কিলোমিটার খাল খনন করব। কেন? কারণ এই খালের পানি কৃষক ব্যবহার করতে পারে, তার সেচের জন্য সুবিধা হয় এবং বাংলাদেশের মাটি আল্লাহ তাআলা এত উর্বর করে দিয়েছেন যে সঠিক সময় যদি অন্তত পানিটাও দেওয়া যায়, তাহলেই সেখানে সুন্দর ফসল উৎপন্ন হয়। এবং আমরা দেখেছি বাংলাদেশের বহু জায়গায়, এমনকি উলসি খালের আশেপাশে বিভিন্ন জমি আছে যেখানে অনেক সময় বর্ষার সময়ও, যেখানে চারিদিকে পানি থাকে, সেই সময় অনেক সময় কৃষকরা পানি দিতে পারে না, অথবা জলবদ্ধতার কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। এই খালগুলো যদি আমরা খনন করতে পারি, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, এই খালগুলো খনন করতে পারলে আশেপাশে যে দুপাশের মানুষ থাকে তারাও বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবে। খালের মধ্যে মাছ চাষ করতে পারবে, হাঁস মুরগি, হাঁসের পালন করতে পারবে, একই সাথে খালের দুই পাশে বৃক্ষরোপণ করে বিভিন্ন মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই বাংলাদেশের সন্তানেরা অনেকেই আছে যারা খেলাধুলায় ভালো, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ভালো, এবং আমরা চাই এই বাংলাদেশের আমাদের সন্তানদের ভিতর থেকে পেশাদার খেলোয়াড় তৈরি করতে। ইনশাল্লাহ আল্লাহর মতে
বিএনপিও এই পরিকল্পনাও দ্রুত কাজ শুরু করতে যাচ্ছে। আগামী মাসে 2 তারিখে আমি সিলেট যাচ্ছি, সেখান থেকে আমরা নতুন খেলোয়াড়, সমগ্র বাংলাদেশের নতুন খেলোয়াড় তৈরির, পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু করব। এবং তাই নয়, এর মধ্যে যারা পেশাদার খেলোয়াড়, এরকম 500 খেলোয়াড়কে আমরা সরকারের পক্ষ থেকে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলোর কথা আপনাদেরকে বললাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো যদি বাস্তবায়িত হয়, এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়িত হয়, উপকৃত হবে কে? আমি না এই নেতাকর্মীরা উপকৃত হবে, নাকি এই যে মঞ্চের সামনে যে হাজারো হাজারো মানুষ আপনারা উপকৃত হবেন? কারা উপকৃত হবে? বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করে দেখছি, এই দেশের কিছু সংখ্যক মানুষ আছে, তারা একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তারা আমাদের যে পরিকল্পনায়, সেই পরিকল্পনাগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমরা দেখেছি অনেক ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক একটি টিকিট বিক্রির কাজে লেগে গেল। বিভিন্ন জায়গায় বিভিন্ন টিকিট বিক্রি। আপনারা পেয়েছেন কোনো টিকিট পাননি আপনারা, কারণ এই টিকিট হচ্ছে বায়বীয় টিকিট। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন, তোমরা কাজ তোমাদেরটা করো, আমি আমারটা দেখব। আল্লাহ বলেছেন, যে জাতি নিজে পরিশ্রম করে আমি তাদেরকে সহযোগিতা করি, কিন্তু বসে বসে কোনো কাজ হয় না। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, আমরা বলি করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, যারা টিকিট বিক্রি করেছিল, তারা যখন দেখেছে বাংলাদেশের মানুষ ধানের শীষকে সমর্থন দিয়েছে, যারা টিকিট বিক্রি করেছিল তারা দেখেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা। বাংলাদেশের মানুষ শহীদ জিয়ার দল, খালেদা জিয়ার দলকে ম্যান্ডেট দিয়েছে কৃষক কার্ড বাস্তবায়ন করার। বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করার। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বৃক্ষরোপণ করার জন্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে বন্ধ কলকারখানা চালু করে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে রাস্তাঘাট তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ দেখেছে খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে কিভাবে গ্রামে গ্রামে স্কুল কলেজ তৈরি হয়েছিল। কাজে বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে। সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে 12 তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে। তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখের পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। কিন্তু আমরা দেখেছি 5 তারিখের পরে কেউ কেউ বলেছিল আমরা সবাইকে মাফ করে দিলাম, বলেছিল না? বলেছিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বলেছিল এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে বিএনপি সেটি মাথা পেতে নিবে, এবং বিএনপি দেশে বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। কিন্তু আমরা কয়েকদিন আগে দেখেছি যারা বক্তৃতার মঞ্চে জোরে জোরে কথা বলে তাদেরকেই গিয়ে দেখেছি ফ্যাসিবাদের দোসরদের সাথে ঢাকা থেকে অনেক দূরে গিয়ে মিটিং করতে। জনগণ যখন সেটা ঘিরে ফেলেছে জায়গা, তখন আর তারা কোনো জবাব দিতে পারে না। কেন ফ্যাসিবাদের সাথে গিয়ে মিটিং করেছে মনে আছে আপনাদের? প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে এখন অগ্রাধিকার হচ্ছে বিএনপির কাছে যে সরকারকে বাংলাদেশের জনগণ 12 তারিখে নির্বাচনে নির্বাচিত করেছে, সেই বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার হচ্ছে
মা বোনদের শিক্ষার ব্যবস্থা করা। সেই বিএনপির কাছে অগ্রাধিকার হচ্ছে হামের টিকার অভাবে যে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। এর বাইরেও বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, উপজেলার মানুষ, জেলার মানুষ যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না, তাদের স্বাস্থ্যের সেবা নিশ্চিত করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে সকল বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে যে কৃষক সঠিকভাবে এখনো কৃষি উপকরণ পাচ্ছে না, তার জন্য কৃষক সহায়তা প্রদানের নিশ্চয়তা করা। প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের সন্তানদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে এই যে এখানে বলেছে অডিটোরিয়াম তাদের দাবি, বিভিন্ন জায়গায় বলেছে রাস্তা ঠিক করতে হবে, তাদের কলেজ দরকার, সরকারিকরণ করা দরকার। আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে মানুষের এসব দাবি পূরণ করা, এসব বাস্তবায়ন করা। এবং একই সাথে আমাদের অগ্রাধিকার হচ্ছে 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা অকাতরে জনগণের দাবি আদায় করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছে। এই যশোরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 68 জন নেতা কর্মী শহীদ হয়েছে শুধুমাত্র জনগণের পক্ষে কথা বলতে গিয়ে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে। প্রিয় ভাই বোনেরা, সারা বাংলাদেশে 60 লক্ষরও বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যে মামলা ছিল সেই সময়। বিএনপির আজকে প্রিয় ভাই বোনেরা, বিএনপির কাছে কি কি অগ্রাধিকার আপনাদের সামনে পরিষ্কার ভাবে তুলে দিতে চাই। এবং 5ই আগস্ট যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করে দেওয়া হয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় করার পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল মিলে আমরা সংসদের দক্ষিণ প্লাজায় একটি জুলাই সনদ সই করেছি। বাংলাদেশের মানুষ হানা ভোটের মাধ্যমে রায় দিয়েছে যে এই জুলাই সনদ দক্ষিণ প্লাজায় সই করা হয়েছে, সেই জুলাই সনদ পাস করতে হবে। এবং সেজন্যই আমরা বলেছি যে এই জুলাই সনদ আমরা দক্ষিণ প্লাজায় সই করেছি। সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ বিএনপি সংসদে পাস করবে। আজকে এই জুলাই সনদ নিয়ে এবং রাজনৈতিক বিষয় নিয়ে অনেকে বিভ্রান্তির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা স্বৈরাচার পালিয়ে যাওয়ার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে, তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ শান্তি চায়, বাংলাদেশের জনগণ সমৃদ্ধি চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বেঁচে থাকতে চায়। এবং সেই জন্যই বাংলাদেশের জনগণ চায় বিএনপি জনগণের সপক্ষে যে সকল কর্মসূচি প্রদান করেছে সেই কর্মসূচিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের জনগণ স্ব এলাকার উন্নয়ন যেমন চায়, একই সাথে বাংলাদেশের জনগণ চায় নির্বাচনে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়। আপনারা কি বিএনপির নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? আপনারা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান? তাহলে আসুন আমাদেরকে আজকে সতর্ক হতে হবে। সেই সব লোকেদের বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়, সেই সব লোকদের বিরুদ্ধে যারা দেশ স্বাধীনের সময়
দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানুষকে বিভ্রান্তির চেষ্টা করেছিল, যারা 96 বিভ্রান্তি করেছিল, যারা 71 বিভ্রান্তি তৈরি করেছিল, যারা 2008 সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে 2026 সালে বিভ্রান্তির চেষ্টা করছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে আজকে দেশকে গড়তে হবে। আমরা সংগ্রাম করেছি, আমরা আন্দোলন করেছি এবং তারপরে স্বৈরাচারের বিতাড়িত হয়েছে এই দেশ থেকে। এখন আমাদের সামনে কাজ করতে হবে, আমাদেরকে এখন দেশকে গড়তে হবে, আমাদের দেশকে সামনে নিয়ে যেতে হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন 9 কোটি লোকের 18 কোটি হাত। আজ দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, 20 কোটি লোকের 40 কোটি হাত। আমরা কি পারবো না দেশ গঠন করতে? আমরা সকলে ইনশাআল্লাহ পারবো, সকলে যদি আমরা একসাথে কাজ করি, আমরা যদি এই সকল বিভ্রান্তকারীদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, এই সকল বিভ্রান্তকারীদের বিভ্রান্তিমূলক কথা আমরা যদি জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি, তাহলেই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্তকারীরা বিভ্রান্ত ছড়াবে, আমরা দেশ গঠনের কাজ করব। কারণ বাংলাদেশের মানুষ যারা কাজ করতে চায়, যারা দেশ গঠন করতে চায়, ম্যান্ডেট বাংলাদেশের মানুষ 12 তারিখের নির্বাচন তাদেরকেই দিয়েছে। কাজেই আপনারা অপেক্ষা করুন, যারা বিভ্রান্তকারী আছে আপনারা অপেক্ষা করুন। আগামীতে যখন সময় আসবে, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয়, তখন আপনারা আপনাদের কাজ করবেন। এখন জনগণ ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, এখন বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করবে। নির্বাচনের সাথে সাথে একই সাথে বিএনপি জাতীয় প্রতিশ্রুতি যেটা দিয়েছে জুলাই সনদ, সেটিকে ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, আজ যেভাবে আমরা শহীদ জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছি, আজ যেভাবে আমরা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শুরু করেছে, একইভাবে আজ আমরা বাংলাদেশের জনগণের যে সকল প্রাণের দাবি আছে, বাংলাদেশের জনগণের যে সকল দাবি আছে, পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে একটি সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কারণ আমাদের সকল ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, আমাদের বিদেশে কোনো ঠিকানা নাই। সেই জন্যই বিএনপি বলে থাকে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকেই সাহায্য করে যে জাতি নিজে চেষ্টা করে। প্রিয় ভাই বোনেরা, আমাদের বাংলাদেশের আশেপাশের অনেক দেশ, আমরা যখন 1971 সালে স্বাধীনতা লাভ করেছি, সেই সময় অনেক দেশ আমাদেরই মতন ছিল, কিন্তু বিগত 50 বছরে তারা পরিশ্রম করেছে এবং তারা তাদের দেশের চেহারার অবস্থার পরিবর্তন করেছে, তারা তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করে গিয়েছে। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমরা কি পারবো? কি ভাই বোনেরা, আমরা দেশের মানুষ, এবার দেশের ভাগ্য পরিবর্তন করতে পারবো? কে পারবো? এই আত্মবিশ্বাস আপনাদের আছে? আত্মবিশ্বাস আছে? আসুন তাহলে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো, যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাদেরই সাহায্য করি যারা নিজেকে সাহায্য করে। আসুন, সেই জন্য আমরা বলি, আমরা কোনো টিকিট বিক্রি করতে চাই না, বরং আমরা বাস্তব কাজ করতে চাই। সেই জন্যই আমরা বলি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে বলেন আবার, করব কাজ, করবেন তো? কাজ করবেন তো ইনশাআল্লাহ? করব কাজ, গড়ব দেশ। কে দেশ গড়বেন? কে কে আছেন আমার সাথে দেশ গড়ার জন্য? কে কে আছেন? আলহামদুলিল্লাহ, হাজার লক্ষ মানুষ দেশ গড়ে। আসুন, আমাদের আজকের এই মিটিং এর প্রতিশ্রুতি হবে, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের, সকল বাংলাদেশের। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।